একজন কলেজ ছাত্রের জীবনে ফেসবুক সাধারণত কি নিয়ে আসে? বন্ধুবান্ধবের ছবি, পরীক্ষার দুশ্চিন্তা, প্রেমের কবিতা কিংবা পরীক্ষার আগের রাতে কাল থেকে পড়ব এই চিরন্তন মিথ্যা প্রতিশ্রুতি। কিন্তু মোহাম্মদ নাজবুল হাসান মামুনের ক্ষেত্রে ফেসবুক নাকি খুলেছিল একেবারে অন্য দরজা। সেই দরজা দিয়ে ঢুকে তিনি শেষ পর্যন্ত এমন এক জগতে পৌঁছান যেখানে পরিবার ও পড়াশোনাকে দূরে সরিয়ে তাকে উগ্রবাদী মতাদর্শে টানা হয় এবং পরে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ ওঠে। সরকারের একটি উচ্চ পর্যায়ের গোয়েন্দা নথির বরাত দিয়ে মামুনের এই যাত্রাপথের যে বিবরণ এসেছে তা শুনলে মনে হয় উগ্রবাদী সংগঠনগুলো মানুষের জীবনে ঢোকে ফুরফুরে বাতাসের মতো। সেই কড়া নাড়ার শব্দটি কখনো কখনো আসে সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি নিরীহ বার্তা থেকে। মামুনের বয়স 21 বছর। তার পিতা মোহাম্মদ ইসমাইল মীর, বাড়ি বরিশালের রূপাতলিতে। 2014 সালে এসএসসি পাশ করে ঢাকার উত্তরার একটি কলেজে এইচএসসি ভর্তি হন তিনি। 2016 সালের পরীক্ষায় দুটি বিষয়ে ফেলও করেন, কিন্তু তার আগেই তার জীবনের গল্পে ঢুকে পড়ে আর এক অধ্যায়। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় ফেসবুকের আবু মুসলিমাহ নামের একটি আইডি থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়। শুরুটা ছিল ধর্মীয় পোস্ট, ভিডিও আর নানা ধরনের আলোচনা দিয়ে। অর্থাৎ মাছের জন্য যেমন বড়শি দিয়ে টোপ ফেলি, তেমনি আগে তৈরি করা হলো পরিচয়, তারপর বিশ্বাস, তারপর মতাদর্শ। ধীরে ধীরে সেই যোগাযোগ রূপ নেয় উগ্র জিহাদের দাওয়াতে। 2016 সালের মাঝামাঝি সময়ে ওই ফেসবুক আইডির আমন্ত্রণে উত্তরার 7 নম্বর সেক্টরের একটি পার্কে মামুনের সরাসরি সাক্ষাৎ হয়। গোয়েন্দা নথি অনুযায়ী আবু মুসলিমা নামের আড়ালে ছিলেন আবির ওরফে মুয়াজ। অনলাইন পরিচয়ের পর এবার সম্পর্কটি চলে আসে বাস্তব জগতে। এরপর কথাবার্তার বিষয়ও বদলাতে থাকে। পড়াশোনা, পরিবার ও প্রচলিত জীবন ব্যবস্থা সম্পর্কে নেতিবাচক ধারণা তার মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয় বলে নথিতে উল্লেখ রয়েছে। তাকে বোঝানো হয় পার্থিব পড়াশোনা কিংবা পরিবার গুরুত্বপূর্ণ নয়, তথাকথিত জিহাদ এর পথেই রয়েছে তার ভবিষ্যতের কল্যাণ। মানুষকে উগ্রবাদে টেনে নেওয়ার কৌশলটি এখানেই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ এখানে কাউকে একদিনে বদলে ফেলার চেষ্টা নেই। ধাপে ধাপে পরিচিত পৃথিবীটাকেই তার কাছে সন্দেহজনক করে তোলা হয়। পরিবার হয়ে যায় বাধা, পড়াশোনা হয়ে যায় অপ্রয়োজনীয়, আর একটি গোষ্ঠীর আদর্শ হয়ে ওঠে জীবনের একমাত্র সত্য। যুক্তির জায়গাটি তখন আস্তে আস্তে ছুটি নেয়, আর অন্ধ আনুগত্য এসে খুঁটি গেড়ে বসে। এই পর্যায়ে মামুনের যোগাযোগ আর ফেসবুকে থাকেনি। তার মোবাইলে থ্রিমা নামের একটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ ব্যবহার করা হয় বলে গোয়েন্দা নথিতে বলা হয়েছে। সেখানে তার নতুন সাংগঠনিক নাম দেওয়া হয় আব্দুল্লাহ। মুয়াজের মাধ্যমে তার যোগাযোগ হয় 90 জেএমবির আরেক দায়িত্বশীল ব্যক্তি ফায়ারউড ওরফে মুসার সঙ্গে। অর্থাৎ সামাজিক যোগাযোগ মাধ্যম, পরিচয়, সরাসরি সাক্ষাৎ, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং তারপর সাংগঠনিক নেটওয়ার্ক। কোনো দুর্ঘটনা নয়, বরং গোয়েন্দা নথির ভাষ্য অনুযায়ী একটি পরিকল্পিত প্রক্রিয়া। এরপর আসে হিজরতের ডাক। 2016 সালের অক্টোবরের শেষ দিকে মুসার নির্দেশে মামুনকে বাড়ি ছাড়তে বলা হয়। উত্তরার একটি বাস কাউন্টার থেকে তাকে চট্টগ্রামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। সেখানে রাখা হয় একটি গোপন আস্তানায়। আরো কয়েকজন তরুণ আগে থেকেই সেখানে ছিলেন। বাইরে যাওয়া ছিল সীমিত, পাহারাও ছিল কড়া। সেই আস্তানায় তাদের তাওহীদ, ঈমান, তওবা ও জিহাদ সহ উগ্র মতাদর্শের নানা বিষয় শেখানো হতো বলে সেই নথিতে উল্লেখ করা হয়েছে। ধর্মীয় শিক্ষার আড়ালে আস্তে আস্তে তৈরি করা হচ্ছিল সংগঠনের প্রতি আনুগত্য। প্রায় 1.5 মাস পর মামুনকে নেওয়া হয় সিলেটের আরেকটি আস্তানায়। সেখানে তার প্রশিক্ষক হিসেবে ছিলেন নৌবাহিনী থেকে চাকুরিচ্যুত সবুজ পাখি ওরফে মাহফুজ। সেখানে প্রায় 2 মাস ধরে তাকে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। এরপর চাঁপাইনবাবগঞ্জ ও ঝিনাইদহের আরো কয়েকটি আস্তানায় চলে প্রশিক্ষণ। নথিতে বলা হয়েছে সেখানে বিস্ফোরক বিষয়ে তার দক্ষতা আরো বাড়ানো হয় এবং বিভিন্ন ধরনের বোমা তৈরির কৌশল শেখানো হয়। এখানে বিস্তারিত কারিগরি পদ্ধতিতে যাওয়ার প্রয়োজন নেই, বরং গুরুত্বপূর্ণ হলো একজন কলেজ পড়ুয়া তরুণকে কিভাবে ধাপে ধাপে এমন এক ভূমিকায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে তিনি পরে সংগঠনের বিস্ফোরক প্রস্তুতকারক হিসেবে কাজ করার অভিযোগের মুখোমুখি হন। আর এখানেই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর বাঁক। নথির দাবি মামুন শুধু নিজে প্রশিক্ষণ নেননি, এক পর্যায়ে অন্যদেরও প্রশিক্ষণ দিতে শুরু করেন। অর্থাৎ যে তরুণ একসময় অন্যের কাছ থেকে দাওয়াত শুনেছিলেন, সময়ের ব্যবধানে তাকেই নতুন সদস্যদের প্রশিক্ষণ দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল। 2017 সালের শুরুতে তার কর্মকাণ্ড আরো সক্রিয় হয়ে ওঠে।
বিভিন্ন আস্তানা থেকে অন্য সদস্যদের কাছে বিস্ফোরক পৌঁছে দেওয়ার দায়িত্ব তার উপর ছিল বলে দাবি করা হয়েছে। এরপর আসে পান্থপথের হোটেল ওলিও ইন্টারন্যাশনালে আত্মঘাতী হামলার ঘটনা। 2017 সালের ওই হামলায় ব্যবহৃত বিস্ফোরক তৈরির সঙ্গে মামুন জড়িত ছিলেন এমন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয় এবং কারাগারে পাঠানো হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের সময়ে একটি চক্রের সহায়তায় তিনি জামিন পান। সেপ্টেম্বরে তিনি কারাগার থেকে মুক্ত হন। পরে চলতি বছরের জানুয়ারিতে ওই মামলা থেকে তিনি পুরোপুরি খালাস পান বলেও নথিতে দাবি করা হয়েছে। কারাগার থেকে বের হয়ে মামুন নিজেকে নির্দোষ ও ভুক্তভোগী দাবি করেন। এমনকি গুম সংক্রান্ত তদন্ত কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়ে তিনি দাবি করেন তিনি গুমের শিকার হয়েছিলেন। কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। গোয়েন্দা নথির দাবি, কারাগার থেকে বের হওয়ার পর মামুন আবারও 90 জেএমবির সামরিক শাখার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। এবার যোগাযোগের মাধ্যমও বদলে যায়। থ্রিমার জায়গায় আসে এলিমেন্ট নামের আরেকটি এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম। গোয়েন্দারা এই নেটওয়ার্কের 3টি গোপনীয় চ্যানেলের ব্যবহারের কথা শনাক্ত করেছেন বলে নথিতে বলা হয়েছে। আর তামকিন মিডিয়া ব্যবহার করা হয় উগ্র মতাদর্শের প্রচার ও দাওয়াতের জন্য। ফুরসান আল তৌহিদ ব্যবহার করা হয় হুমকি, প্রচারণা ও হামলার দায় স্বীকারের বার্তা ছড়াতে। আর ট্র্যাশ মিডিয়া ব্যবহৃত হয় অভ্যন্তরীণ যোগাযোগ ও গোপন নির্দেশনা আদান প্রদানের জন্য। সাম্প্রতিক সময়ে সাভারের হেমায়েতপুর থেকে আরিফ নামের একজনকে গ্রেপ্তার করে সিটিটিসি। আর সেই আস্তানা থেকে 13টি পাইপ বোমা উদ্ধারের পর তদন্তে উঠে আসে প্রশিক্ষিত কোনো ব্যক্তি বা দলের সংশ্লিষ্টতার প্রশ্ন। আরিফের কাছ থেকেই তদন্তকারীরা বোমারু মামুনের নাম জানতে পারেন বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শামসুল হক। তিনি জানান, এমন বোমা তৈরির পেছনে প্রশিক্ষিত ব্যক্তি বা দলের উপস্থিতি বোঝা যায় এবং মামুনকে গ্রেপ্তারে সর্বাত্মক চেষ্টা চলছে। তাহলে মামুনের গল্প আমাদের কি বলে? সবচেয়ে বড় কথা, উগ্রবাদ এখন কেবল অন্ধকার গলির বিষয় নয়। এর প্রথম দরজা হতে পারে আপনার পরিচিত সামাজিক যোগাযোগ মাধ্যম, একটি ফেসবুক আইডি, কয়েকটি ধর্মীয় পোস্ট, কিছু ভিডিও, তারপর বন্ধুত্ব, সাক্ষাৎ, গোপন যোগাযোগ, এরপর ধীরে ধীরে একজন তরুণকে তার পরিচিত পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে একটি চরমপন্থী নেটওয়ার্কের ভেতরে ঢুকিয়ে দেওয়া। আজকের ডিজিটাল পৃথিবীতে তাই উগ্রবাদী সংগঠনের সবচেয়ে বড় সুবিধা সম্ভবত তাদের গোপন আস্তানা নয়, মানুষের মনের দরজায় পৌঁছানোর ক্ষমতা। আর সেই দরজা যদি একবার খুলে যায়, তখন একটি কলেজের ক্লাসরুম থেকে দূরত্ব কতটা তা মাপার জন্য কোনো ভূগোলের বই যথেষ্ট নয়। মামুনের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিচারিক সত্যতা অবশ্য আদালতের নথি এবং প্রমাণের ভিত্তিতেই নির্ধারিত হবে। কিন্তু গোয়েন্দা নথিতে বর্ণিত তার কথিত যাত্রাপথ একটি বড় সতর্কবার্তা রেখে যায়। উগ্রবাদ অনেক সময় বোমা দিয়ে শুরু হয় না, শুরু হয় সাধারণ কথোপকথন দিয়ে। আর সেই কথোপকথনকে সময় মতো চিনতে না পারলে বন্ধুত্বের অনুরোধ কখন যে বিপজ্জনক মতাদর্শের আমন্ত্রণ হয়ে ওঠে মানুষ টেরই পায় না।